যেভাবে মব আগে বলা হতো মব জাস্টিস, এখন যেটা মব সন্ত্রাসে পর্যবেসিত হয়েছে, এই মব সন্ত্রাস 1 বছর যে গণ অভ্যুত্থানের বয়স, 1 বছর যে সরকারের বয়স, এই মব সন্ত্রাসকে কোনোভাবেই অনুমোদন দেওয়া যেতে পারে না। এবং আমি ইতিমধ্যে বহুবার বলেছি, বাস্তবে এই সরকার প্রায় প্রথম দিন থেকেই তাদের পরোক্ষ ইন্ধনে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় আমরা অতীতে অনেকগুলো মবের ঘটনা আমরা লক্ষ্য করেছি। এই মব ঢাকা ছেড়ে পরবর্তীকালে সারা বাংলাদেশে এই মব কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এই মব যদি এভাবেই চলতে থাকে, তাহলে তো সেটা আমি যেটা বলেছি, এই মব চলার কারণের জন্য দেশটা আধা নৈরাজ্যিক অবস্থায় পর্যবেসিত হয়েছে। যদি এটা চলতে থাকে, তাহলে কিন্তু এই সামাজিক নৈরাজ্য একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবেসিত হবে এবং এটা ভবিষ্যতে আরও বিরোধ, আরও বিভাজন, আরও বিভক্তি, আরও হিংসা, বৈরিতা এটা বৃদ্ধি পাবে। অভ্যুত্থানের অংশীজনরা পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক ভাষায় কথা না বলে তারা যদি এরকম সহিংস মবের উপরে তারা যদি ভর করতে চান, সেটা সরকারের পক্ষের কেউ হোক অথবা সরকারের বাইরে কোনো রাজনৈতিক অংশীজন হোক, কোনো রাজনৈতিক দল হোক, এটা ভবিষ্যতের জন্য এটা খুব গুরুতর অশনির সংকেত। এবং এটা আগামী ফেব্রুয়ারির এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী ফেব্রুয়ারির প্রত্যাশিত যে জাতীয় নির্বাচন, সেটাকেও কিন্তু নতুনভাবে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং আমি চাইব যে প্রত্যেকে সংযত হবেন। যারা এই মব ভায়োলেন্সের পিছনে যারা কাজ করছেন, অবিলম্বে তারা সংযত আচরণ করবেন। তারা সংক্ষুব্ধ হলে তারা আইনে তারা আশ্রয় নেবেন। এবং এখানে মত প্রকাশের ফজলুর রহমানের তিনি যেমন তার বক্তব্য দিয়েছেন, একই সাথে তার বক্তব্যের পাল্টা কোনো বক্তব্য থাকলে সেটারও দেওয়ার কোনো সুযোগ আছে। কিন্তু এটা ধরে বাংলাদেশকে তারা একটা অনিশ্চিত জায়গায় যারা নিয়ে যেতে চান, পরোক্ষভাবে তাদের জন্য সহায়তা যোগানো হচ্ছে কিনা, পরোক্ষভাবে গোটা অভ্যুত্থানের অর্জনটাকে বিসর্জনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা, যেটা আমি বলেছি, যদি এগুলো চলতে দেই তাহলে আমছালা অচিরেই দুটোই চলে যাবার একটা ঝুঁকি কিন্তু বৃদ্ধি করবে। সুতরাং উচিত হবে অবিলম্বে সব তৎপরতাগুলো বন্ধ করা। সার্ক অঞ্চলের যে দেশগুলো, আমরা তো দেশগুলোর মধ্যে তো আমরা সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের বহুমাত্রিক আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আসলে আমরা তৈরি করতে চাই। আর এটা হচ্ছে আমাদের মৌলিক আমাদের যে অবস্থান। এবং পাকিস্তানের সাথে আপনারা সবাই জানেন, আমাদের 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং পাকিস্তানি জান্তারা তারা এখানে যে গণহত্যা সংগঠিত করেছে, আমরা জানি যে এখনও পর্যন্ত প্রায় 53-54 বছর পার হলো, সেটার জন্য তারা ক্ষমা প্রার্থনা তারা করেনি। ইনিয়ে বিনিয়ে নানা কথা পরোক্ষভাবে তারা বলবার চেষ্টা করেছে। তো এটা গেল একটা। ফলে এই ব্যাপারে আমরা এখনও তাদের পরিষ্কার কোনো কথা দেখিনি। আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যিনি একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ঢাকায় বসে যে কথা বলেছেন, এটা আমার কাছে রীতিমতন ঔদ্ধত্যমূলক বক্তব্য হিসাবে এটাকে আমি বিবেচনা করছি। তিনি ইতিমধ্যে বলেছেন নাকি 2বার করে নাকি এই ক্ষমা চাওয়ার প্রশ্ন নাকি মীমাংসিত হয়েছে। কিভাবে তারা মীমাংসিত হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে না, আমরা সে সম্পর্কে সেটা আমরা জানি না। তিনি বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করবার যে কথা বলেছেন ঢাকাতে বসে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। এই কথার উপযুক্ত যে প্রতি উত্তরটা দেবার দরকার ছিল আমাদের সরকারের দিক থেকে বা যারা প্রতিনিধি ছিলেন, উপদেষ্টা ছিলেন, এই কথার ব্যাপারে কিছুটা তারা এড়িয়ে গেছেন। এই কথার পাল্টা কোনো প্রতি উত্তর তারা দেননি। উত্তরটা হবে এরকম: হৃদয় পরিষ্কার করবার জন্য 1971 সালে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে গত 20 শতাব্দীর সবচেয়ে বড় জেনোসাইড তারা যেটা বাংলাদেশে সংগঠিত করেছেন, সেটার বিচার হওয়াটা ছিল খুব জরুরি। এবং সেটার বিচারের প্রক্রিয়াতে পাকিস্তানের বিভিন্ন সময় যারা দায়িত্বে এসছেন, নিঃশর্তভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করাটাই তাদের প্রথম কাজ ছিল। তারপরে তাদের সঙ্গে দ্বিতীয় আলোচনা আমাদের স্ট্যান্ডার্ড পাকিস্তানিরা কীভাবে ফিরবেন, তাদের সাথে আমাদের যে মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের যে পাওনা আছে বহুকাল থেকে, সেগুলো কিভাবে আমরা পাবো, এরপরে তাদের সঙ্গে অন্য আলাপ আলোচনার প্রশ্ন। তো আমরা জন্মের দাগ অনেকে অস্বীকার করতে পারেন, কিন্তু জন্মের দাগ
অস্বীকার করলে আমার অস্তিত্বটা হারিয়ে যায়। তো ফলে এবং খুব দুর্ভাগ্যজনকভাবে 53-54 বছর পরে পাকিস্তানিরা তাদের এই অপরাধের জেনোসাইডের দায়িত্ব তারা যেমন দিলখোলাভাবে এখনও তারা গ্রহণ করতে পারছেন না, এবং দুর্ভাগ্যজনকভাবে তখন তাদের যারা রাজনৈতিক সহযোগী ছিল তারাও কিন্তু 53-54 বছর পরে তাদের তখনকার এই গণহত্যার সহযোগিতার ভূমিকার জন্য, দেশবিরোধী ভূমিকার জন্য 53-54 বছরে আমরাও কিন্তু এখন তার নিঃশর্ত কোনো ক্ষমা প্রার্থনা আমরা কিন্তু দেখিনি। আমি আজকে কেবলমাত্র এইটুকুই বলবো। সুতরাং আমরা দেখতে চাই যে আমরা ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা প্রত্যেকের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক আমাদের যাবতীয় যে সংকট আছে সেগুলো আমরা সমাধান করতে চাই। কিন্তু বাংলাদেশকে এর যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে, এবং সুতরাং আমার স্বাধীন অস্তিত্ব, আমার মর্যাদা, আমাকে এবং আমার স্বাধীনতার সার্বভৌমত্বের যে প্রশ্ন, এই প্রশ্নটায় কোনো অনৈতিক ব্যাপারে এই প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা কোনো চাপের কাছে, কোনো হুমকির কাছে, কোনো দাসানো কোনো পররাষ্ট্র নীতি, ভারতের ক্ষেত্রে বলি, পাকিস্তানের ক্ষেত্রে বলি বা যে কোনো দেশের ক্ষেত্রে বলি, দাসানো কোনো নীতি একটা স্বাধীন, একটা আত্মমর্যাদা সম্পন্ন দেশ কোনোভাবেই সেটাকে গ্রহণ করতে পারে না। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এটাকে তারা বিবেচনার মধ্যে তারা নেবেন, এবং ভবিষ্যতে যে সরকার আসবেন সেই সরকারকেও আমরা যেমন প্রতিবেশীর সাথে আমরা যেমন চমৎকার সম্পর্ক তৈরি করতে চাই, একই সাথে আমরা আমাদের জাতীয় স্বার্থের বিষয়ও ঊর্ধ্বে রেখে যাবতীয় সংকটকে আমরা মীমাংসার জায়গায় আসতে চাই। আপনাদেরকে ধন্যবাদ।